সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দীপঙ্কর। আমার ইউটিউব চ্যানেল বাংলা স্টাডি রুমে তোমাদের স্বাগত। তোমাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর সেপ্টেম্বর মাসের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এর সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আর উত্তরগুলি সুন্দর করে খাতায় লিখে নাও। এই ধরনের নিত্য নতুন শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও যদি সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল রঙে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো। যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা, এবার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু করা যাক। 1-এর 1 দাগের প্রশ্ন, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। প্রাবন্ধিক কোন অর্থে আত্মনির্ভরশীল শব্দের প্রয়োগ ঘটিয়েছেন? বর্তমান যুগের ইংরেজি ও বাংলাকে কেন তিনি আত্মনির্ভরশীল মনে করেননি? উত্তর লেখো। প্রশ্নোত্তরিত অংশটি প্রখ্যাত সাহিত্যিক ও ভাষাবিদ সৈয়দ মুজতবা আলী বিরচিত মামদুর পুনর্জন্ম প্রবন্ধের সংক্ষেপিত ও সম্পাদিত অংশ নব নব সৃষ্টি নামাঙ্কিত প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। এরপর তোমরা প্যারা করে লেখো, প্রাবন্ধিকের বর্ণনায় ভাষা যখন কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে নিজের শব্দভাণ্ডারে অনুসন্ধান করে রসদ পায় কিংবা নিজস্ব শব্দভাণ্ডারে থাকা ধাতু বা শব্দের সামান্য অদল বদল করে প্রয়োজনীয় শব্দ গড়ে নেয়, তখন সেই ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়। সংস্কৃত সহ প্রাচীন যুগের ভাষাগুলি ছিল এমনই আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ। এই প্রসঙ্গেই প্রাবন্ধিক উদ্ধৃত উক্তিটির অবতারণা করেছেন। এবার শেষ প্যারা করে লেখো, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী জানিয়েছেন বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। এর কারণ হলো, নিচে ক খ করে লেখো। বাংলা ভাষা প্রয়োজনে এবং অপ্রয়োজনেও বহুল পরিমাণে বিদেশি শব্দের ঋণ গ্রহণ করেছে। খ দিয়ে লেখো, পাঠান মোগল আমলে আইন, আদালত, খাজনা খারিজ নতুন রূপে দেখা দেওয়ায় বাংলা ভাষা আরবি ফার্সি থেকে অনেক শব্দ গ্রহণ করেছে। গ দিয়ে লেখো, পরবর্তী যুগে ইংরেজ রাজত্বকালে ইংরেজি শব্দ ও তার মাধ্যমে অন্যান্য বিদেশি শব্দ বাংলায় যথেচ্ছ পরিমাণে গৃহীত হয়েছে এবং হচ্ছে। ঘ দিয়ে লেখো, আবার ইংরেজি ভাষাতেও প্রচুর পরিমাণে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শব্দ প্রবেশ করেছে। এবার শেষে লেখো, এইভাবে অন্যান্য ভাষার উপরে নির্ভরশীল হয়ে থাকার জন্য ইংরেজি ও বাংলা ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলে গণ্য করেননি। এরপর 1-এ 2 দাগের প্রশ্ন, আমি এই ঘাসে বসে থাকি। কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তাঁর চোখে ধরা পড়ে? উত্তর দেখো। প্রশ্নোদ্ধৃত অংশটি বাংলার নিসর্গ সৌন্দর্যের পূজারী কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশে সাতটি তারা শীর্ষক কবিতা থেকে সংকলিত হয়েছে। এবার প্যারা করে লেখো, দিবাবসানে সূর্যাস্তের পর সুদূর আকাশে যখন সাতটি তারা প্রদীপ্ত হয় তখন কবি ঘাসের উপর বসে থাকেন। এরপর শেষ প্যারায় লেখো, কবি জীবনানন্দের দৃষ্টিতে সন্ধ্যাকালীন পরিবেশে বঙ্গ প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধরা পড়েছে। সন্ধ্যার সূচনায় কবি প্রত্যক্ষ করেন অস্তমিত সূর্যের রক্তিম আভায় আকাশে ভাসমান মেঘ কামরাঙা ফলের মতো লাল বর্ণ ধারণ করেছে, আর সেই কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়া পাখির মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যায়। আর তারই সঙ্গে সঙ্গে বঙ্গ প্রকৃতির বুকে নেমে আসে কেশবতী কন্যার রূপে মায়াবী নীল সন্ধ্যা। তারপর সেই কেশবতী কন্যার ঘন চুলের অজস্র চুম্বন হিজলে, কাঁঠালে, জামে অবিরত ঝরে পড়ে। এরপর দেখো 1-এর 3 দাগের প্রশ্ন, কিন্তু বিঘ্ন আছে বহু। পত্রলেখক স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে কীরূপ বিঘ্নের কথা জানিয়েছেন? এর উত্তরটি লেখো,
উদ্ধৃত অংশটি মহান চিন্তানায়ক স্বামী বিবেকানন্দের লেখা চিঠি নামক পাঠ্য প্রবন্ধ থেকে সংকলিত হয়েছে। এরপর প্রথম প্যারা করে লেখো, মিস নোবেল বা ভগিনী নিবেদিতাকে লেখা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চিঠি নামক পত্রটি থেকে জানা যায় পরাধীন ভারতবর্ষের নবজাগরণের জন্য সিংহীর মতো তেজস্বিনী নোবেলকে একান্ত প্রয়োজন। এরপর দ্বিতীয় প্যারা করে লেখো, ভারতবর্ষের কল্যাণের জন্য মিস নোবেলকে আমন্ত্রণ জানালেও তাঁকে এদেশের ত্রুটিগুলি সম্বন্ধেও সচেতন করে দিয়েছেন স্বামীজি। তিনি জানিয়েছেন ভারতবর্ষের মানুষের অশিক্ষা, দুঃখ, দারিদ্র্য, দাসত্ব ও কুসংস্কার ভয়ানক। ভগিনী নিবেদিতাকে লড়তে হবে এসবের সঙ্গে। তিনি এদেশে এলে নিজেকে দেখবেন অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীর দ্বারা পরিবেষ্টিত। তাদের জাতি ও ছোঁয়াছুঁয়ির ব্যাপারে বিকট ধারণা। ভয়ে কিংবা ঘৃণায় তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে, আর শ্বেতাঙ্গরাও তাদের ঘৃণা করে। অপরদিকে শ্বেতাঙ্গরা মিস নোবেলকে খামখেয়ালি মনে করবে এবং তাঁর প্রতিটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। শেষ প্যারা করে লেখো, শীত প্রধান দেশের মানুষ মিস নোবেলকে সহ্য করতে হবে গ্রীষ্মপ্রধান ভারতবর্ষের মারাত্মক উত্তাপ। দক্ষিণাঞ্চলের তাপমাত্রা তার কষ্টকে শতগুণে বৃদ্ধি করবে। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার উপায় নেই। তাই গ্রামকেন্দ্রিক ভারতীয় সমাজের কল্যাণ সাধনের মহান ব্রতে ঝাঁপ দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য ভোগের সমস্ত আশা ত্যাগ করতে হবে। ত্যাগ ও সহিষ্ণুতার প্রতিমূর্তি রূপেই মিস নোবেলকে ভারতবর্ষের উন্নতি সাধনের কর্মযজ্ঞের ভার নিজের হাতেই তুলে নিতে হবে। 1-4 দাগের প্রশ্ন দেখো, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কীভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। উত্তর লেখো, আধুনিক যুগের প্রথিতযশা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান শীর্ষক কবিতা থেকে উদ্ধৃত চরণটি গৃহীত হয়েছে। এরপর প্যারা করে লেখো, আলোচ্য চরণটিতে প্রকাশিত হয়েছে এক আশ্চর্য সত্য। কবি এ কবিতায় আবহমান কাল ধরে মানুষের পল্লী বাংলার বুকে ফিরে আসার অনন্ত বাসনা, ফুরিয়ে না যাওয়া গল্পের কথা ব্যক্ত করেছেন। তাঁর চোখে ধরা পড়ে সন্ধ্যার বাতাসে দোদুল্যমান ছোট্ট একটা ফুল, লাউ গাছের মাচা, ভোরের সূর্য ওঠা, বাগানের কুন্দ ফুলের সদ্য ফোটা হাসি, যা এখনও বর্তমান। অর্থাৎ কবি বলতে চেয়েছেন গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য কোনো দিন বদলায় না। সেই সঙ্গে কবি বলেছেন গ্রামের প্রতি মানুষের টান অকৃত্রিম। রূপকথার নোটে গাছ গল্পের শেষে মুড়িয়ে যায়, কারণ রূপকথা চিরস্থায়ী নয়, কিন্তু মাটির পৃথিবীর জীবন চিরদিনের। তাই বাস্তবে কান্না হাসির কাহিনীর ধারক নোটে গাছটির শরীরে বয়সের ছাপ পড়ে ঠিকই, কিন্তু সে মৃত্যুঞ্জয়ী। এ প্রসঙ্গেই কবি উদ্ধৃতাংশের অবতারণা করেছেন। এরপর 1-5 দাগের প্রশ্ন, আর আহারের সংস্থান রইল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কীভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। উত্তর, আলোচ্য অংশটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী শীর্ষক পাঠ্যাংশ থেকে গৃহীত হয়েছে। এরপর প্যারা করে লেখো, পাঠ্যাংশে জানা যায় জন্মসূত্রে রাধারানী ধনীর সন্তান হলেও পিতার মৃত্যুর পর একজন জ্ঞাতির ষড়যন্ত্রে রাধারানীর বিধবা মা মোকদ্দমায় জড়িয়ে পড়ে। তার বিধবা মা হাইকোর্টে সে মামলা হেরে গেলে নির্দয় ডিক্রিদার সেই জ্ঞাতি আদালতের হুকুমনামা জারি করে তাদের বসতবাড়ি সমেত প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি আত্মসাৎ করে। শুধু তাই নয়, মামলার খরচ ও ওয়াসিলাত বাবদ নগদ টাকা যা কিছু সঞ্চয় ছিল সমস্তই ব্যয় হয়ে যায়। তারপর সুবিচার পাওয়ার আশায় রাধারানীর মা যাবতীয় অলংকার বিক্রি করে প্রিভি কাউন্সিলে আবেদন করে নিঃস্ব হয়ে যান। ফলে তাদের আর আহারের সংস্থান থাকে না। দারিদ্র নিপীড়িত জীবন তাদের অনিবার্য হয়ে ওঠে। কোনো রকমে রাধারানীর মা বালিকা রাধারানীকে নিয়ে একটা কুটিরে আশ্রয় গ্রহণ করে কায়িক পরিশ্রমের দ্বারা দিনাতিপাত করতে থাকেন, কিন্তু রাধারানীর বিয়ে আর দিতে পারেন না। এরপর 1-6 দাগের প্রশ্ন দেখো,
করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছিলেন? এই প্রশ্নের মান 5। উত্তর লেখো। বিশিষ্ট সুসাহিত্যিক সত্যজিৎ রায় বিরচিত প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত পাঠ্য গল্প করভাস থেকে প্রশ্নোদ্ধৃত অংশটি গ্রহণ করা হয়েছে। এরপর প্রথম প্যারা করে লেখো, আলোচ্য গল্পে করভাস হলো ব্যতিক্রমী একটি কাক। বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর তত্ত্বাবধানে করভাস নামে পাখিটির পাঠদান চলে। 2 সপ্তাহের মধ্যেই প্রফেসর শঙ্কু করভাসের মধ্যে অভাবনীয় প্রোগ্রেস লক্ষ্য করেন। সে মুখে পেন্সিল দিয়ে ইংরেজি কথা, সংখ্যা, নাম, তারিখ, বার সহজ যোগ বিয়োগ করতে পারে। এমনকি খাওয়ার ব্যাপারেও বুদ্ধির স্বাক্ষর রেখেছিল। এরপর প্রফেসর শঙ্কু করভাসের মধ্যে সাধারণ কাকেদের থেকে নিজেকে আলাদা করে রাখার স্পষ্ট একটা প্রমাণ পেয়েছিলেন। এরপর দ্বিতীয় প্যারা করে লেখো, একদিন দুপুরে 3টের সময় বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ কান ফাটানো বজ্রপাতের আওয়াজ শোনার পর প্রফেসর শঙ্কু জানালার কাছে গিয়ে দেখলেন তার বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেদিনই বিকেলে বৃষ্টি থেমে যাওয়ার পর শোনা যায় কাকেদের প্রচণ্ড কোলাহল। বিষয়টি জানার জন্য শঙ্কু তার ভৃত্য প্রহ্লাদকে ডেকে বাগানে পাঠান। প্রহ্লাদ ফিরে এসে জানায় বজ্রপাতের দরুন শিমুল গাছটার নিচে একটি কাক মরে পড়ে থাকার কারণেই তললাটের সমস্ত কাক জড়ো হয়ে চিৎকার করছে। তাদের চেঁচামেচিতে যখন কান পাতা ভার, তখন আশ্চর্যজনকভাবে দেখা গেল এত কিছু বাইরে ঘটলেও করভাস ঘর থেকে বেরোনোর কোনো উৎসাহই দেখালো না, বরং সে একমনে পেন্সিল মুখে নিয়ে প্রাইম নাম্বারস লিখতেই ব্যস্ত। এরপর শেষ প্যারা করে লেখো, আসলে করভাস নিজেকে সাধারণ কাকের থেকে আলাদা রাখতে চায় বলেই সে কাকেদের হল্লাতে সামিল হয়নি। সে এখন নিজেকে শিক্ষিত বলে মনে করে বলেই তথাকথিত বিদ্যা বুদ্ধি না থাকা সাধারণ কাকেদেরকে সে এড়িয়ে চলে। এই ঘটনা তারই স্পষ্ট প্রমাণ। এতক্ষণ আমি তোমাদের বাংলা টেক্সট থেকে দেওয়া 1 দাগের নির্দিষ্ট 6টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। এবার ব্যাকরণ থেকে নির্দিষ্ট 2 দাগের 1 নম্বর মানের যে 14টি প্রশ্ন দেওয়া হয়েছে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। 2-1 দাগের প্রশ্ন, মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক শব্দ বলে পয়েন্ট করে লেখো, যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না, কিংবা যেসব শব্দকে বিশ্লেষণ করলে আর কোনো অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাদের মৌলিক বা সিদ্ধ শব্দ বলে। আবার পয়েন্ট করে লেখো দৃষ্টান্ত, আম, জাম, হাত, পা, ফল, ফুল ইত্যাদি। 2-2 দাগের প্রশ্ন, নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? এবার উত্তর লেখো পয়েন্ট করে। নবগঠিত শব্দ, বাংলা ভাষায় বেশ কিছু নবগঠিত শব্দের প্রচলন রয়েছে। এই নবগঠিত শব্দকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করে থাকি, যথা অবিমিশ্র শব্দ ও মিশ্র শব্দ বা সংকর শব্দ। ক দিয়ে লেখো অবিমিশ্র শব্দ, যেমন অনিকেত, অতিরেক প্রভৃতি। খ দিয়ে লেখো মিশ্র বা সংকর শব্দ, যেমন হেড যোগ পণ্ডিত সমান হেড পণ্ডিত, ফি যোগ বছর সমান ফি বছর। এরপর 2-3 দাগের প্রশ্ন, তদ্ভব শব্দের 2টি উদাহরণ দাও। এবার উত্তর লেখো তদ্ভব শব্দ বলে পয়েন্ট করে, যেসব শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলা ভাষায় আসেনি, মধ্যবর্তী পর্বে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলা ভাষায় এসেছে, তাদের তদ্ভব শব্দ বলা হয়। তৎ সমান সংস্কৃত, ভব সমান উৎপন্ন, অর্থাৎ তদ্ভব কথাটির অর্থ সংস্কৃত থেকে উৎপন্ন। তদ্ভব শব্দকে 2টো ভাগে ভাগ করা যায়, যথা নিজস্ব ও কৃতঋণ তদ্ভব। নিজস্ব তদ্ভব শব্দ, যেমন সংস্কৃত ইন্দাগার, প্রাকৃত ইন্দার, বাংলা ইন্দারা। কৃতঋণ তদ্ভব শব্দ, যেমন গ্রিক দ্রাকমে, সংস্কৃত দ্রম্য, প্রাকৃত দম্য, বাংলা দাম। 2-4 দাগের প্রশ্ন, দেশি শব্দকে অজ্ঞাত মূল শব্দ বলা হয় কেন? উত্তর লেখো, বঙ্গদেশের প্রাচীন বা আদিম অধিবাসীদের ভাষা অনার্য ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে
তাদের দেশি শব্দ বলে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই শব্দগুলোর উৎস প্রাচীন উপলব্ধি করা গেলেও মূল খুঁজে পাওয়া যায় না বলে একে অজ্ঞাত মূল শব্দ বলা হয়, যেমন কাঁসাই, কোপাই, রিসরা ইত্যাদি। 2-এর 5 দাগের প্রশ্ন, তুর্কি ও ওলন্দাজ শব্দভাণ্ডার থেকে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দের উদাহরণ দাও। এরপর উত্তর লেখো। তুর্কি শব্দভাণ্ডার থেকে বাংলায় গৃহীত এমন দুটি শব্দ হলো বাবুর্চি, বারুদ। ওলন্দাজ শব্দভাণ্ডার থেকে বাংলায় গৃহীত এমন দুটি শব্দ হলো হরতন, ইস্কাপন। 2-এর 6 দাগের প্রশ্ন, তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ লেখো। উত্তর, তামিল শব্দ থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ হলো চুরুট, পিলে, চেট্টি ইত্যাদি। 2-এর 7 দাগের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী মিশ্র বা সংকর শব্দ তৈরি করো। উত্তর, ইংরেজি যোগ বাংলা, হেড যোগ পণ্ডিত সমান হেড পণ্ডিত, পর্তুগিজ যোগ হিন্দি, পাঁউ যোগ রুটি সমান পাউরুটি, তৎসম শব্দ যোগ বিদেশি প্রত্যয়, ধূপ যোগ দানি সমান ধূপদানি। 2-এর 8 দাগের প্রশ্ন, ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দ উল্লেখ করো। উত্তর, ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দ হলো টেলিভিশন সমান দূরদর্শন, নিউজ পেপার সমান সংবাদপত্র। 2-এর 9 দাগের প্রশ্ন, যোগরূঢ় শব্দের দুটি উদাহরণ দাও। উত্তর লেখো। সমাস নিষ্পন্ন যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হয় তাদেরকে যোগরূঢ় শব্দ বলে। যেমন নিচে ছক করে লেখো। প্রথম ঘরে মূল শব্দ, দ্বিতীয় ঘরে ব্যুৎপত্তিগত অর্থ, তৃতীয় ঘরে ব্যবহারিক অর্থ। পঙ্কজ পাঁকে জন্মে যা পদ্মফুল, জলধি জল ধারণ করে যা সমুদ্র। 2-এর 10 দাগের প্রশ্ন, গুণবাচক বিশেষ্য যোগে একটি বাক্য রচনা করো। উত্তর লেখো। যে বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন দয়া, সাধুতা, সততা, মহত্ব ইত্যাদি। বাক্যে প্রয়োগ। সততা, ছেলেটির সততা আমাকে মুগ্ধ করেছে। 2-এর 11 দাগের প্রশ্ন, ক্রিয়া বিশেষণের দুটি গঠন রীতি নির্দেশ করো। উত্তর লেখো। বিভক্তিহীন শব্দযোগে, যেমন তুমি অঙ্কটা নির্ভুল কষেছ, খাসা লিখেছ, ছেলেটি খুব পরিশ্রম করেছে। এ বিভক্তিযোগে, যেমন পুরো রাস্তায় হেঁটে এলাম, গাড়িটি জোরে ছুটছে। তোমরা অবশ্যই যে শব্দগুলো আন্ডারলাইন করবে, নির্ভুল, খাসা, পরিশ্রম, হেঁটে এবং জোরে। 2-এর 12 দাগের প্রশ্ন, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়। উত্তর, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে নির্দেশক সর্বনাম পদ ব্যবহার করা হয়। যেমন ইনি, এটা, এই, ইহা ইত্যাদি। বাক্যে প্রয়োগ। এটা আমার বই। 1-এর 13 দাগের প্রশ্ন, একটি তৎসম অব্যয় এবং একটি খাঁটি বাংলা অব্যয়ের উদাহরণ দাও। উত্তর, তৎসম অব্যয়ের একটি উদাহরণ হল সহসা, আর খাঁটি বাংলা অব্যয়ের একটি উদাহরণ হল আমরি। এরপর 2-এর 14 দাগের প্রশ্ন, ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ কত ধরনের হয়ে থাকে। উত্তর লেখো। ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ সাধারণত 4 প্রকার, যথা ক মৌলিক ক্রিয়াপদ, খ সাধিত ক্রিয়াপদ, গ যৌগিক ক্রিয়াপদ ও ঘ সংযোগমূলক ক্রিয়াপদ।